প্রথম কথাটা হলো যে কলোনিয়াল ব্রিটিশ শাসনের এই বাংলা অঞ্চলটা ছিল একেবারে হটবেড একটা জায়গা। প্রথম রাজধানী এখানে কলকাতায়। ফলে এখানকার যে কলোনিয়ালিজমের যে আইডিওলজিক্যাল, ইকোনমিক, পলিটিক্যাল যে অভিঘাত আর পাঞ্জাব একরকম না। এর পাশাপাশি হচ্ছে বাংলা অঞ্চলের যে রাজনৈতিক এবং সামাজিক এবং ভৌগোলিক যে বাস্তবতা পাঞ্জাবে সেরকম না। ধর্মীয় বাস্তবতাটাও পৃথিবীর আর কোথাও কিন্তু এরকম একটা অঞ্চলে এরকম দুটো ধর্মের মানে একই ভাষাভাষী কিন্তু প্রায় সমান সমান দুইটা ধর্মে বিভক্ত এরকম খুব কম অঞ্চল আছে। দুইটি দেখেন, মুসলমান হিন্দু নিয়েই আমাদের বাংলা অঞ্চল, এই দুই ধর্মের মানুষই প্রায় সমান সমান, কিছু 19-20 আছে, 60-40, এর দুই পক্ষই বাংলাভাষী। এই বাস্তবতাটা আমলে না নিলে আমরা বাংলা এই পার্টিশনের ব্যাপারটাকে বুঝতে পারবো না। এর সাথে পাঞ্জাবের বাস্তবতার কমপ্লিটলি আলাদা। ফলে পাঞ্জাবের জন্য যেটা ট্র্যাজেডি, আমাদের জন্য সেটা ট্র্যাজেডি হয় না। আমাদের এখানে চিরস্থায়ী বন্দোবস্ত কায়েম করা হয়েছে 1793 সালে, এবং এর মধ্য দিয়ে মুসলমানদেরকে স্থায়ীভাবে আপনার ক্ষমতাচ্যুত করা হয়েছে সবভাবে, অর্থনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে, সবভাবে। পাঞ্জাবের বাস্তবতা কিন্তু এরকম না। ফলে আমরা বাংলার ক্ষেত্রে দেখি যে জমিদার শ্রেণী এবং বর্ণ হিন্দুত্ব একই সাথে বিকশিত হচ্ছে। ফলে এই যে ভেদবুদ্ধিটা, এটা একদিকে যেমন অর্থনৈতিক, একদিকে কিছুটা মানে ধর্মীয় ব্যাপার হয়ে গেছে, যে যারা কৃষক তারা ওভারহেলমিংলি মুসলমান, আর যারা জমিদার তারা ওভারহেলমিংলি হিন্দু। কিন্তু মুসলমান ইয়েও কিন্তু আছে, সামান্য হলেও মুসলমান জমিদার শ্রেণীও কিন্তু আছে, যেটার কথা এখন আর মানে আশরাফ মুসলমান যাদেরকে আমরা বলি, এই কথাগুলো এখন আর আসে না। হ্যাঁ, এবং এই আশরাফ মুসলমানদের একাংশ কিন্তু অল ইন্ডিয়ার পক্ষে ছিল, এটা আমাদের ইতিহাসের স্বার্থে বলতে হবে। তো এই যে যেভাবে আপনার মানে চিরস্থায়ী বন্দোবস্তের পর থেকে আমাদের এই অঞ্চলের সাংস্কৃতিক রাজনৈতিক বাস্তবতাটা বিকশিত হচ্ছিল, তাতে করে মুসলমানরা অনেক পিছিয়ে গেছে। এবং মুসলমানরা আবার যেহেতু মুসলমানদের হাত থেকে যেহেতু ব্রিটিশরা ক্ষমতা নিয়েছে, তারা ব্রিটিশদের সাথে একটা অসহযোগিতামূলক আচরণে থাকতে চেয়েছে শুরুর দিকে, এবং তারা ইংরেজি শিখবে না এরকম। কিন্তু হিন্দুরা শুরু থেকেই এগুলোতে এগিয়ে গেছে। এর ফলে 20 শতক আসতে আসতে মানে 19 শতকের শেষ দিকে কংগ্রেস হচ্ছে, আর 20 শতকের শুরুর দিকে মুসলিম লীগ হচ্ছে। দুটো করার ক্ষেত্রেই ব্রিটিশরা এটাকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। এবং তারপরে আপনার এখানে মুসলমানদের আন্দোলনে মুসলমানদের মধ্যেও একটা হলো আপনার যারা একটু ইসলামপন্থী, যারা একটু আধুনিক ঘরানার, দুই ঘরানার এরকম ছিল। এবং অনেক কিছু ঘটছে আপনার মানে প্রথম বিশ্বযুদ্ধ থেকে শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে টাইম ফ্রেমের মধ্যে অনেকগুলো ঘটনা ঘটছে। বাংলাকে এক রাখার চেষ্টা হচ্ছে, হিন্দু মুসলমানের মধ্যে একটা ঐক্যের চেষ্টা হচ্ছে। চিত্তরঞ্জন দাস, যাকে দেশবন্ধু বলা হয়, তার একটা চেষ্টা ছিল যে চাকরি বাকরিতে মুসলমানরা যেহেতু পিছিয়ে, তাহলে মুসলমানদেরকে কীভাবে তিনি অ্যাডভান্টেজ দেবেন। হ্যাঁ, তো তিনি ছিলেন সর্বশেষ ব্যক্তি যাকে মুসলমানরা আপন করে নিয়েছিল। আবার তিনিও শেষ ব্যক্তি যিনি মুসলমানদেরকে আপন করে নিয়েছিলেন। হ্যাঁ, বা মুসলমানরা যে পিছিয়ে আছে এই সত্যটা তিনি উপলব্ধি করেছিলেন। তো কিন্তু তিনি মারা যাওয়ার পরে স্পষ্টতই 20-এর দশকের পর থেকে আপনার হিন্দু মুসলমান মানে আলাদা একটা স্বাতন্ত্র্যটা, যেমন এখানে মুসলিম বুদ্ধিজীবীদের একটা রাইজ ঘটছে 20-এর দশকে। তারা কিন্তু চেতনার দিক থেকে অসাম্প্রদায়িক, কিন্তু আবার ওই যে মুসলিম স্বাতন্ত্র্যবাদী, মানে আদারওয়াইজ তারা যে আলাদা এটা তারা বোঝাতে পারছে না। তো এই 30-এর দশক পুরো সময়টাতে আপনার হিন্দু মানে যেখানে আপনার সাভারকার, এবং এর মধ্যে আপনার আবার হিন্দুত্ববাদীদের একটা বারবারন্ত দেখা যাচ্ছে। তখন কংগ্রেসের মধ্যেও হিন্দুত্ববাদীদের প্রভাব অনেক মারাত্মক। এর মধ্যে সাভারকার, গোলওয়াকার এরা তত্ত্ব দেওয়া শুরু করেছে যে ভারতবর্ষটা হিন্দুদের, এবং এখানে থাকতে হলে যেহেতু পিতৃভূমি এবং পিতৃভূমি এবং পুণ্যভূমি দুটোই যার ভারতে, তারাই হচ্ছে আসল ভারতবর্ষী। তার মানে এখানে হিন্দু ধর্ম এখানকার ধর্ম, আবার হিন্দুদের এখানে পিতৃভূমি, মুসলমানদের পুণ্যভূমি তো অন্যত্র, হিন্দুদের পুণ্যভূমি এখানে, পিতৃভূমি এখানে। তার মানে মুসলমানদেরকে এখানে হয় হিন্দু হতে হবে অথবা সেকেন্ড ক্লাস সিটিজেন থাকতে হবে। এই যে জিনিস কথাগুলো হচ্ছে, এটা আপনার কিন্তু মানে অলরেডি মানে তারা এটা বুঝিয়ে দিয়েছে যে ভারতবর্ষের দুটো জাতি, একটা হিন্দু জাতি আর মুসলমান জাতি আলাদা। ফলে মুসলমানদের মধ্যে একটা শঙ্কা তৈরি হয়েছে যে অল ইন্ডিয়ার মধ্যে তো আমাদের স্বার্থ সংরক্ষিত হবে না। তো 40 সালে তারা লাহোর প্রস্তাব আনলো, এবং লাহোর প্রস্তাবের মধ্যে কথাটা কিন্তু পাকিস্তানের কথাটা সরাসরি ছিল না, ছিল যে ইন্ডিয়ান কনফেডারেশনের মধ্যে যেখানে যেখানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ সেখানে তাদের স্বায়ত্ত শাসন দিতে হবে, মানে তাদের অধিকার দিতে হবে। মানে আপনার যে কোনো লিবারেল ডেমোক্রেটিক স্টেটে মাইনরিটির যে স্বার্থ সংরক্ষিত, মুসলমানরা যেহেতু অল ইন্ডিয়ার বাস্তবতায় মাইনরিটি,
সুতরাং অল ইন্ডিয়ার মাইনরিটিদের স্বার্থ সংরক্ষিত একটা প্রস্তাব হচ্ছে লাহোর প্রস্তাব, এবং সেখানে বলা হয়েছে স্টেটস, এরকম পাকিস্তান স্টেটের কথা বলা হয়নি। পরে অবশ্য ভাষাটা বদলে যাবে আরও কিছু পরে। তো তখন লাহোর প্রস্তাবের পরে এটা মানে সিরিয়াস জনপ্রিয়তা মুসলমানদের মধ্যে তারা দেখতে পেল যে আসলে তো হিন্দুরা আমাদের বা বর্ণ হিন্দুরা আমাদের অধিকারটা দেবে না। তাহলে তারা তখন মানে অনেক চেষ্টা হয়েছে আমাদের বাংলা অঞ্চলে যারা নেতা ছিলেন, কংগ্রেসের নেতা, মুসলিম লীগের নেতা যেমন আবুল হাসিম, শরৎ বসু, তারা কিন্তু খুব সিরিয়াস চেষ্টা করেছে আপনার যেন বাংলাটাকে এক জায়গায় রাখা যায়, অখণ্ড বাংলা, ঠিক আছে। এবং ক্রিপস মিশনের যে প্রস্তাব ছিল সেখানেও কিন্তু এরকম তিনটা, মানে একটা হচ্ছে এই যে এখনকার যে নর্থ ইন্ডিয়া এই অঞ্চল, এটা হচ্ছে সীমান্ত উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, বালুচিস্তান, এগুলো নিয়ে একটা পাকিস্তান বা একটা আলাদা রাষ্ট্র, আর এখানে হলো বাংলা একটা আলাদা রাষ্ট্র, ঠিক আছে। এরকম তিনটা অঞ্চল বা তিনটা ফেডারেশনের মধ্যেও থাকতে পারে। এইটার ব্যাপারে কিন্তু জিন্নাহ সহ মুসলিম লীগ নেতৃত্ব খুব ফ্লেক্সিবল ছিলেন যে এটা হলে আমাদের অসুবিধা নেই। কিন্তু এটার ক্ষেত্রে বাগড়া দিল হচ্ছে হিন্দু মহাসভা এবং হিন্দুত্ববাদী নেতারা, এবং এটাতে মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু তারাও কিন্তু তাদেরকে মানে সমর্থন করেছেন, মানে হিন্দু নেতাদেরকে, যে হ্যাঁ ঠিক আছে। তখন আমাদের বাংলার যারা হিন্দু নেতা তারা আসলে বলল যে আমরা যে কোনোভাবেই হোক না কেন আমরা মুসলমানদের সাথে থাকবো না, মানে বাংলা যদি আলাদা হয়ে যায় তো সেখানে মুসলমানের সংখ্যাগরিষ্ঠ হয়। তো হিন্দু বর্ণ হিন্দু বাংলার নেতারা বললো যে আমরা ভারতের অংশ হব, কারণ তাদের কাছে তখন তাদের হিন্দুত্বটা বড়, হ্যাঁ তাদের হিন্দু পরিচয়টা বড়, যে আমরা হিন্দু পরিচয়। কারণ এটা আবার একটা প্রেক্ষাপট হচ্ছে বঙ্কিমচন্দ্র সহ আপনার পুরো কলোনিয়াল টাইমে হিন্দুত্বের যে ধারণা তৈরি হয়েছে এটা কিন্তু প্রভাব বিস্তার করেছে এখানে, যে আপনি বাংলা ভাষাভাষী মুসলমানের চেয়ে আপনার কাছে সম্পূর্ণ ভিনদেশী, একদমই আলাদা রকমের হিন্দু, নর্থ ইন্ডিয়ার হিন্দু, যাদের সাথে আপনার একই ধর্মের হলেও যাদের সাথে আপনার ফেরকাগত, তরিকাগত, সংস্কৃতিগত বিপুল পার্থক্য, তাকে আপনি বেশি আপন মনে করছেন। আবার এখানে হচ্ছে যে যেহেতু বর্ণ হিন্দুরা লম্বা সময় ধরে জমিদার ছিল, তারা এখন মুসলমানদের সংখ্যাগরিষ্ঠতা মেনে নেবে না। যে কোনো ভোট হলে তারা মুসলমানরা সংখ্যাগরিষ্ঠতা পাবে, এটা তারা বুঝতে পারছে হিন্দুরা। ফলে তারা সিদ্ধান্ত নিল যে ঠিক আছে, অন্তত আমরা ভাগ হলেও কলকাতাকে ভারতের বাইরে যেতে দিব না। তো 47-এ যেটা হয়েছে, 47-এর ক্ষেত্রে এই কথাটা এখন বলা হচ্ছে, আগে খুব একটা বলা হতো না, যে 47-এর মধ্য দিয়ে কিভাবে মুসলিম কোয়েশ্চেনটা ডিল করছে হিন্দুত্ববাদীরা। ডিল করছে এইভাবে যে তারা মানে ওই যে আপনার ওয়েস্ট ম্যানেজমেন্টের মতো আর কি, যে আপনি যখন একটা অর্ডার তৈরি করেন, একটা বিল্ডিং তৈরি করেন, ভবন তৈরি করেন, তখন আপনি কী করেন, সুরকিগুলোকে, পুরো ভবন তৈরি করার সময় যে সুরকি তৈরি হয় সুরকিগুলোকে ফেলে দিচ্ছেন। তো মুসলমানরা ছিল সেরকম, যে এই মুসলমানদেরকে আপনি বাইরে রেখে দিবেন। তো সেটাই হচ্ছে পাকিস্তান, ঠিক আছে। এদেরকে আবার নেওয়া যাচ্ছে না, মানে এদেরকে নেওয়াও যাবে না, সুতরাং এদেরকে বাইরে রাখতে হবে, ঠিক আছে। তো সেইটা হলো আপনার এই পাকিস্তান আন্দোলনের মধ্য দিয়ে, যে তারা মনে করেছে যে তারা মুসলমানদেরকে এইভাবে মানে তাদের যে মানে নতুন রাষ্ট্র সেটার বাইরে রাখলো আর কি। এবং এই কারণে একটা অদ্ভুত পাকিস্তান কিন্তু তৈরি হচ্ছে, 1100 মাইলের ডিফারেন্স মাঝখানে। কিন্তু এই অদ্ভুত জিনিসটা, এবং আমাদের এখানকার মুসলমানরা এতই ডেসপারেট, শুধু মুসলমানরা না, এখানকার তফসিলি হিন্দু সম্প্রদায় তারাও পর্যন্ত বর্ণ হিন্দুদের দ্বারা এত বেশি অত্যাচারিত এবং নিপীড়িত ছিল যে তারাও কিন্তু এই পাকিস্তান প্রকল্পকে সমর্থন করে তাদের একটা আইডিয়া ছিল যে পাকিস্তান হবে একটা সেকুলার স্টেট, বা পাকিস্তান হবে একটা অসাম্প্রদায়িক, মানে সকল সিটিজেনকে সমান মর্যাদা দেয়। এবং জিন্নাহ কিন্তু সেটাই চেয়েছেন। জিন্নাহ কিন্তু বলেছেন যে ফ্রম টুডে ইন পাকিস্তান, মানে ওনার যে প্রথম অ্যাসেম্বলি ভাষণ, খুব বিখ্যাত ভাষণ, যে ফ্রম টুডে হিন্দুজ উইল বি মানে হিন্দুজ উইল সিজ টু বি হিন্দুজ, মুসলিমস উইল সিজ টু বি মুসলিমস, উই অল আর পাকিস্তানিজ। এরকম যে আজকে থেকে আমাদের পাকিস্তান রাষ্ট্রে কে হিন্দু কে মুসলমান এটা আমরা দেখব না, সবাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই পাকিস্তানি। এবং তিনি যোগেন মণ্ডলকেও স্পিকার বা আইনমন্ত্রী এরকম কিছু একটা করলেন পাকিস্তানের মধ্যে, খুব উচ্চ জায়গা দিলেন। কিন্তু তিনি তো খুব শীঘ্রই মারা যান আর কি। তো মারা যাওয়ার কারণে পাকিস্তানের পরবর্তী ক্যারেক্টারটা আর মানে যেটা জিন্নাহ চেয়েছিলেন সেটা পরবর্তীতে হয় নাই। এবং এখানে ইতিহাসের ইয়েটা হলো যে এই আমরা যেটাকে পার্টিশন বলি বা দেশভাগ বলি, এটার জন্য কিন্তু সম্পূর্ণ দায়ী হচ্ছে হিন্দু মহাসভা, জিন্নাহ না। কিন্তু আপনি ইতিহাসে আপনার জিন্নাহকে ভিলেন বানিয়ে রাখা হয়েছে। কিন্তু আজকে যদি ইন্ডিয়ার মুসলমানদের অবস্থা দেখেন, তাহলে জিন্নাহর স্ট্যান্ডটা কিন্তু আপনার কাছে মনে হবে যে জিন্নাহ ওয়াজ রাইট, যে এই যে মুসলমানদের আলাদা স্বার্থ সংরক্ষণ। কারণ না হলে আজকে তো যদি মুসলমানরা ইন্ডিয়ার অংশ হতো, এই যে কাশ্মীরের পরিণতি হতো কিংবা অন্য জায়গায় যে মুসলমানদেরকে যেভাবে ইন্ডিয়া ট্রিট করছে সেরকম হতো।
তো এই পার্টিশনের জন্য মূলত দায়ী হলো হিন্দু মহাসভা এবং কংগ্রেস এবং সহ হিন্দু নেতারা। আর মানে মুসলমানদের কথা একটাই ছিল যে হয় আমাদেরকে স্বায়ত্ত শাসন দিতে হবে ইন্ডিয়ার মধ্যে থাকতে হলে, আর না হলে আমরা আলাদা রাষ্ট্র করতে বাধ্য হব আর কি। তো সেটাই তারা তখন করেছেন এবং সেই সময় এইটা মানে খুবই যৌক্তিক দাবি ছিল। এবং আমাদের এই অঞ্চলের মুসলমান এবং হিন্দুরা, পূর্ব বাংলার মুসলমান এবং পূর্ব বাংলার তফসিলি হিন্দু, এরা হলো কৃষক সম্প্রদায়। এই বাঙালি মুসলমান আর তফসিলি বাঙালি হিন্দু এরা কিন্তু হচ্ছে পাকিস্তান আন্দোলনটা করেছে এবং তারা করেছে এই স্বপ্ন দেখে যে এই রাষ্ট্রটা হবে হচ্ছে সবার রাষ্ট্র, সমান রাষ্ট্র, এবং সেটা জিন্নার আকাঙ্ক্ষা ছিল, কিন্তু সেটা পরবর্তীতে আর হয় নাই। তো ইন শর্ট বলতে গেলে এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট যে জামায়াত ইসলাম কিন্তু তখন পাকিস্তান আন্দোলনকে সমর্থন করে নাই। হ্যাঁ, তো মানে তখন যে আমাদের এই অঞ্চলে মানুষজন, এমনকি সিলেটে তো মানুষ গণভোট দিয়ে, ভোটের মধ্য দিয়ে ক্যাম্পেইন করে পাকিস্তানের অংশ হয়েছে। হ্যাঁ, তো জামায়াতে ইসলামের মওদুদি সাহেবের একটা অন্য ধরনের চিন্তাভাবনা ছিল। তো সেখান থেকে তিনি পাকিস্তানকে তিনি নাপাকি স্থান এরকমও বলেছেন। হ্যাঁ, এবং এর একটা সেকুলার স্টেট হচ্ছে, এখানে কোনো ইসলাম থাকবে না, এরকম কথাবার্তাও তিনি বলেছেন। তার উদ্ধৃতিগুলো ইদানিং খুব সুলভ পাওয়া যায়। আর একটা জিনিস হচ্ছে যে মানে পাকিস্তান আন্দোলন ঠিকমতো না বুঝলে ৭১ বোঝা যায় না। আবার পাকিস্তান আন্দোলনকে ওন করব কিন্তু ৭১কে মানব না, এটাও কিন্তু হয় না। কারণ পাকিস্তান হয়েছে বলেই কিন্তু 71 এসেছে, ঠিক আছে? ফলে এই দুটো রেসিপ্রোকাল, মানে ইতিহাসের ধারাবাহিকতা। যে কারণে আমাদের এখানে পাকিস্তান এসছে, সে কারণেই মানে পাকিস্তান আন্দোলনটা আমরা করেছি, সে কারণে কিন্তু আমরা 71-এ মুক্তিযুদ্ধ করেছি। ফলে এটা ছিল পুরোটাই এই অঞ্চলের মুসলমান, বাঙালি মুসলমান এবং বা বিশেষত বলতে গেলে যে কৃষক সম্প্রদায়, এই কৃষক সম্প্রদায়ের একটা মানে একটা শ্রেণী সংগ্রামের মতো, যারা হচ্ছে একটা নিজেদের জন্য আলাদা একটা রাষ্ট্র করতে চাচ্ছে। তাদের যারা পরবর্তী প্রজন্ম, তারা নিজেদের জন্য একটা আলাদা জায়গা তৈরি করে নিতে চাচ্ছে। এই জায়গা থেকেই পাকিস্তান আন্দোলন এবং এটার সাথে সরাসরি সম্পর্কিত হচ্ছে আমাদের 71-এর মুক্তিযুদ্ধ। এই দুটোকে দেখা মানে মাঝখানে যে 23 বছর যে পাকিস্তান রাষ্ট্র, এটা হয়তো আপনার যেটা হয় আর কি, প্রত্যেক বিপ্লবের পরে বা প্রত্যেকটা বড় ঘটনার পরের রাষ্ট্রটা হয়তো আমরা যেমন চাই তেমন হয় না। কিন্তু সে কারণে পাকিস্তান আন্দোলনকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আর পাকিস্তান আন্দোলনকে আপনি না বুঝলে 71-কেও বুঝতে পারবেন না। যদি পাকিস্তান মানে আমাদের এখানকার একটা ন্যারেটিভ আছে যে পাকিস্তান আন্দোলনটা ভুল ছিল, 71-এর মধ্য দিয়ে আমরা ইতিহাসে প্রত্যাবর্তন করেছি বা বাঙালি মুসলমান স্বদেশ প্রত্যাবর্তন করেছে। এটা কিন্তু একটা কমপ্লিটলি ভুল মেসেজ। পাকিস্তান আন্দোলনের মধ্য দিয়েই আমরা 71-এ এসে পৌঁছেছি। পাকিস্তান আন্দোলন না হলে এটা হয় না। এবং ওই সময় যারা আন্দোলন করেছে, যে জেনারেশন, তাদেরকে আপনি কথা বলে দেখবেন তারা কেউই কিন্তু কোনোটাকেই ডিজাউন করেন না। মানে যে কারণে তারা পাকিস্তান আন্দোলন করেছেন, ওই কারণেই তারা মুক্তিযুদ্ধ করেছেন। কেউ বলেছেন ইতিহাসের প্রয়োজনে, কেউ বলেছেন সময়ের প্রয়োজনে, নানাভাবে এটা বলেছেন।